সংস্কারের অভাবে অকার্যকর ফেনীর সোনাগাজীর 14টি স্লুইস গেট, পানি ঢুকে ক্ষতি হচ্ছে বাড়িঘর, ফসলি জমির। পানি উন্নয়ন বোর্ডের কাজে আস্থা নেই জনগণের। বন্যার প্রায় এক মাস পরও পানি না নামায় বন্ধ রয়েছে কুলাউড়া উপজেলার 53টি স্কুল, কলেজ ও মাদ্রাসা। পরীক্ষা স্থগিত, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম পাঠানোর দাবি। কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তলিয়ে যাচ্ছে চট্টগ্রাম নগরী। সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা, বারবার মেয়রের আশ্বাসেও মিলছে না সমাধান। বাংলাদেশে ঘাটতির সুযোগে ভারতে চালের দাম টন প্রতি $35 বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ কারণে এখনো সহনীয় হচ্ছে না দাম। এবং দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ, নির্বাচনের আগে প্রবণতা আরও বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। সমন্বিত উদ্যোগে অর্থ ফেরত আনা সম্ভব বলছে টিআইবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে 60-এর দশকে নির্মিত হয় ছোট বড় 14টি স্লুইস গেট। বছরের পর বছর সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে এসব গেট দিয়ে পানি ঢুকে ক্ষতি হয় বাড়িঘর ও ফসলি জমির। কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড সংস্কার ও পুনর্নির্মাণের আশ্বাস দিলেও তাতে আস্থা নেই জনগণের। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। প্রতি বছর ভারী বর্ষণ সহ নানা কারণে সোনাগাজীর কোনো না কোনো সুইচ গেট ভেঙে যাওয়ায় বিপাকে পড়তে হয় সোনাগাজীর কয়েক লাখ মানুষকে। গত সোমবার কয়েকদিনের ভারী বর্ষণে উপজেলার চরদরবেশ ও চরচান্দিয়ার দুটি সুইচ গেট ভেঙে দুটি ইউনিয়নের সাথে জেলা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পানি ঢুকে নষ্ট হয় ঘরবাড়ি সহ ফসলি জমি। এতে ভোগান্তিতে পড়ে 10টি গ্রামের প্রায় 60,000 মানুষ। প্রতি বছরই এমন পরিস্থিতির মুখে পড়তে হয় এখানকার মানুষদের। সাগরের লবণাক্ত পানি রোধ ও শুকনা মৌসুমে পানি সংরক্ষণ সহ উপকূলীয় মানুষদের জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে 1965 সালে সাগরের মোহনায় ছোট ফেনী নদীর ভাটিতে নির্মাণ করা হয় সুইচ গেট। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের তদারকি না থাকায় দিন দিন অকেজো হয়ে পড়েছে গেটগুলো। দীর্ঘদিন এটার আর কোনো নাতুরও নাই, সেকও নাই, কিছু নাই। এটা মেনিটিসও করে না। আজ 10 বছর খালি শুনতেছি, মনে করেন এই জায়গাটা বাইনবো যে কোনো একটা পরিকল্পনা নিব, এটার বেলা কিছুই হইতেছে না। খালি হইতে করতেছে, কিন্তু হইতে কোনো দেখছি না। এখন আমাদের এলাকার ফসল ক্ষয়ক্ষতি হইতেছে। দায়ভার কিছুটা এলজিডি কর্তৃপক্ষের উপর চাপিয়ে পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী জানালেন এ বিষয়ে স্থায়ী সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কিন্তু ইতোমধ্যে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করেছি, কার্যাদেশ প্রদান করেছি। সোনাগাজী উপজেলা আছে, আদার্স উপজেলা মিলে আমাদের নির্মাণ আছে 3টা, এবং আদার্স পুনর্বাসন এবং মেরামতের কার্যক্রম আমরা নির্ধারণ করেছি। অন্যদিকে এলজিইডির কর্মকর্তা জানালেন সুইচ গেট নির্মাণ ছাড়া সড়কের কাজ সম্ভব নয়। যেহেতু পানি উন্নয়ন বোর্ড থেকে অলরেডি এটা স্লুইস গেটের টেন্ডার হয়ে গেছে, ওনারা এটা স্লুইস গেটটা করার পরে আমাদের এই রাস্তার কাজটা আমরা করতে পারবো। তবে এখন মানুষ চলাচলের জন্য এটা অস্থায়ী ভিত্তিতে একটা বাঁশের সাঁকো ব্যবস্থা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে নির্মাণের পর 1982 সালে তাদের অধীনে সবশেষ সংস্কার হয়েছিল সুইচ গেটগুলো। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার প্রায় এক মাস হতে চললেও এখনো পানি নামছে না। উপজেলার 53টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বন্ধ রয়েছে পাঠদান। 6 জুলাই স্কুলের অর্ধসাময়িক পরীক্ষা শুরুর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক বলছেন পানি না নামার কারণ উদ্ঘাটনে ঢাকা থেকে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম পাঠানো প্রয়োজন। কুলাউড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি উপজেলা পরিষদ কার্যালয় সহ শহরের অলিগলি ছাড়িয়ে ঢুকে পড়েছে বাসাবাড়ি, স্কুল, কলেজেও। 20 দিন ধরে বন্ধ পানিবন্দী শিক্ষা প্রতিষ্ঠান। শহর ছেড়ে হাকালুকি হাওয়ার পাড়ে গেলে দেখা মিলে আরও ভয়াবহ চিত্র। বন্যার পানি ঘরের চাল ছুঁই ছুঁই, যেতে যেতে চোখে ভাসে ভাঙা বাড়িঘর, বন্ধ মসজিদও। এমন অবস্থা 20 দিন ধরে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। আক্রান্ত মানুষ এখন খুঁজছেন মুক্তির পথ। উজানের পানি নামিয়ে আসে আমাদের এলাকা পানি চলে গেছে। প্রতি বছরে দিকে পানি আসতেছে, এইটার কোনো ধরনের উদ্যোগ নেয় না কেউ। গাং বরাট করতেছে না, পার বাঁধতেছে না। ভিতরে পানি ঢুকে, আবার ডেঙ্গে পানি ঢুকে, বাথরুম টাথরুম সব আমরা
ওভার হয়ে গেছে পানি। কুলাউড়ার সর্বস্তরের মানুষ ও জনপ্রতিনিধিদের অভিযোগ, সিলেটের ফেঞ্চগঞ্জের বুড়িকিয়ারি নামক স্থানে বাদ দেয়ায় হাওরের পানি কুশিয়ারা দিয়ে বের হতে পারছে না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে এই বৃষ্টিতে আমাদের কোনোদিনই এই ধরনের বন্যা হয় নাই। কয়েক সপ্তাহ হয়ে গেলেও এখনো বন্যার পানি না কমার কারণ জানতে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসা দরকার বলে মনে করেন জেলা প্রশাসক। অবশ্য দুর্যোগ মন্ত্রী জানালেন বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনবেন। উচ্চ পর্যায়ে থেকে একটা টিম আসুক, এসে তারা এর কারণটা বের করুক, কেন এখানে বন্যা হচ্ছে, কেন এই পানিটা নেমে যাচ্ছে না, কেন বাঁধগুলো ভেঙে যাচ্ছে, তারা কিছু সমস্যা চিহ্নিত করুক, তারা কিছু সমাধান দেখ, এবং এই আলোকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করব, পানি সমাবর্তনের আলোচনা করব, মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য যেভাবে করা দরকার ঠিক সেইভাবে করা হবে। ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে বৃষ্টিপাত হলে সেই পানি এসে প্রবেশ করে হাকালুকি হাওরে, আর অতিবৃষ্টি হলে দেখা দেয় দীর্ঘস্থায়ী বন্যা। বুরু ফসল হারানোর কষ্ট ভুলে কৃষকরা স্বপ্ন বুনেছিল আউশ ফসলে, কিন্তু এটিও এখন পানির নিচে। সামনে রয়েছে শুধুমাত্র আমন ফসল, কিন্তু রোপা আমনের বীজতলা বন্যায় তলিয়ে যাওয়ায় নিজেদের খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, কুলাউড়া, মৌলভীবাজার। বিপদসীমার উপর দিয়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রবাহ অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে সিলেটের ওসমানী নগরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, অপলা, আপনার মাধ্যমে সিলেটের যারা কুশিয়ারাবাসী আছে তাদের জন্য একটু সুসংবাদ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে যে দুদিনে কুশিয়ারা নদীর পানি প্রায় 16 সেন্টিমিটার নেমে গিয়েছে, যার ফলে কিছু কিছু জায়গা থেকে পানি কিছুটা নামতে শুরু করেছে, যদিও বিপদসীমার এখনো অনেক উপরে রয়েছে এই নদীর পানি। অপরদিকে যে সুরমার পাড়ে যারা আছেন তাদের জন্য একটু দুঃসংবাদ রয়েছে। সেটা হচ্ছে গিয়ে সুরমা নদী কানাইঘাটে 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি অব্যাহত রয়েছে, যেটা বলা যাচ্ছে যে কুশিয়ারা নদীর পানি ভরে যাওয়ার ফলে এখন যেই বরাক নদী থেকে সুরমা এবং কুশিয়ারা নদীতে যে পানি প্রবাহ চলে সেই পানি প্রবাহ এখন সুরমার দিকে প্রবাহিত হচ্ছে, যার ফলে সুরমা নদীর প্রত্যেকটি পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে কুশিয়ারা, অমলশিদ এবং শেওলা পয়েন্টে পানি কিছুটা কমেছে, যদিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অমলশিদে 78 সেন্টিমিটার এবং শেওলাতে 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন এবং যেই গ্রামগুলো রয়েছে সাদিপুর, সৈয়দপুর, তাজপুর, এই তিনটি গ্রাম। এখানের একটি সড়ক ভেঙে পানি প্রবেশ করছে কুশিয়ারা নদী থেকে। এটা হচ্ছে কুশিয়ারার ডাইক এবং এই ডাইকটি ভেঙে পানি প্রবেশ করার ফলে আমি যদি একটু দেখাতে চাই অপলা আপনাকে, এই পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে, যে ধানি জমিগুলো রয়েছে, বিভিন্ন ফসলের জমিগুলো রয়েছে, এখানে রয়েছিল বেশ কিছু মৎস্য খামার, সব কিছু এখন পানির তলে পানিতে থই থই করছে, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং এই যে এই এলাকার জমি সহ সিলেটে 6724 হেক্টর জমির ফসল হানি হয়েছে এই বন্যার ফলে। এবং এই বন্যার কারণে 206টি বিদ্যালয়, সিলেটের 206টি বিদ্যালয় এবং মৌলভীবাজারের 3টি উপজেলা 277টি বিদ্যালয় সহ 483টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং 8টি উপজেলার 466টি গ্রাম, সিলেটের 8টি উপজেলার 466টি গ্রাম এখন পানিবন্দী আছে মানুষ। এবং এইদের সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে। অপলা, এ ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। দর্শক, সিলেটে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। চলে যাচ্ছি পরবর্তী খবরে। অতিবৃষ্টি, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি জোয়ারের পানি ঠেকানোর মতো কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই পানিতে তলিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। ভূপ্রকৃতিগত অবস্থানের কারণে বর্ষায় প্রতিদিন গড়ে 120 মিলিমিটার বৃষ্টিপাত হলেও ড্রেনগুলোর ধারণ ক্ষমতা মাত্র 10 মিলিমিটার বৃষ্টিপাত। তার উপর আছে দখল ও নিয়মিত পরিষ্কার না করার মতো সমস্যা, ফলে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতার। সিটি মেয়র বারবার আশ্বাস দিলেও ভোগান্তি থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাগর বেষ্টিত 60 বর্গমানের বন্দরনগরী চট্টগ্রাম দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী।
জুন থেকে আগস্ট পর্যন্ত বর্ষাকালে সারা দেশের তুলনায় চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। গত 3 দিনে এখানে 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মোরা ও পরবর্তীতে নিম্নচাপের ফলে গত 1 মাসের বেশি সময় ধরে চট্টগ্রামে লাগাতার প্রবল বর্ষণ চলছে। সাগর থেকে যখন উইন্ড আসে, বাতাস আসে, তখন কি হয়, জলীয় বাষ্পটা এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এবং এই কারণে যখন এই অঞ্চলে লঘুচাপ সৃষ্টি হয়ে যায়, মানে লো প্রেশার এরিয়া সৃষ্টি হয়, তখন এই অঞ্চলে বৃষ্টিপাতটা কম্পারেটিভলি বেশি হয়। প্রবল বর্ষণে নগরীর নিচু এলাকা বাকলিয়া, চকবাজার, মুরাদপুর, 16 শহর কিংবা বহদ্দারহাট ডুবছে। পাশাপাশি হালি শহর বা আগ্রাবাদ এলাকাও বাদ যাচ্ছে না। জলবদ্ধতার জন্য প্রধান দুটি কারণ চিহ্নিত করেছেন নগর বিশেষজ্ঞরা। ড্রেনগুলোর পানি ধারণ ক্ষমতা অনেক কমে গেছে, পাশাপাশি নগরীতে ঢুকে যাওয়া জোয়ারের পানি বের হতে পারছে না। ড্রেনগুলো আমাদের কখনোই শুধুমাত্র ফ্লুইড বহন করার জন্য ব্যবহার করা হয় না। মানুষ তার সলিড ওয়েস্টগুলো ড্রেনের মধ্যে ফেলে ড্রেনের কার্যকারিতা নষ্ট করে দেয়। এই জন্য হয় কি যে মানে মাঝে মাঝে 10 মিলিমিটার বৃষ্টি হলেও এটা উপচায় পড়ে। ঝড় বাটার সময় পানি উপরে উঠে বা সেটাকে বাধা দেওয়ার জন্য যে স্লুইস গেট থাকার দরকার ছিল, আমাদের সেই স্লুইস গেটগুলো নাই। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে আমাদের জলজট হচ্ছে। অভিযোগ রয়েছে কিছু ময়লা অপসারণের ব্যবস্থা হলো সেগুলো রাখা হয় ড্রেনের পাশে। এই অবস্থায় সিটি মেয়র জানালেন আগামীতে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ড্রেনের ময়লা অপসারণ করা হবে। আমরা পর্যায়ক্রমে সকল খাল থেকে মাটি উত্তোলন করব। মাটি উত্তোলন যখন হবে এবং ড্রেনেজ থেকে যে নিয়মিত পরিষ্কার করব, তখন ধারণ ক্ষমতাটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত মাসে দেশে স্বাভাবিকের চেয়ে 3.7% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে 52.6% বেশি ছিল, যার পরিমাণ ছিল 7152 মিলিমিটার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এখন অসাধু ব্যক্তিদের নিয়ন্ত্রণে বলে অভিযোগ। আস্থা ফেরাতে রাজনৈতিক সহ ভিন্ন কাজে পুলিশকে ব্যবহারের বন্ধের তাগিদ অপরাধ বিশ্লেষকদের। রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, কেমন দেখছেন? অপলা, আপনি জানেন যে আষাঢ়ের শুরু থেকেই 2-1 দিন বিরতি দিয়ে রাজধানীতে বৃষ্টিপাত হচ্ছিল, তবে গত 3 থেকে 4 দিন ধরে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আর এই টানা বৃষ্টিপাতের কারণে রাজধানীবাসী ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। তবে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও স্কুলগামী যারা রয়েছেন তারা। আমরা সকাল থেকে রাজধানীর এই ফার্মগেট এলাকায় রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর ফার্মগেটে সকাল থেকে আমরা এখানে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি। তবে ফার্মগেট এলাকায় এসে যেমনটা দেখতে পেয়েছি, এখানে মানুষজন ছাতা হাতে কিন্তু অপেক্ষা করছেন গণপরিবহনের জন্য। আর একটা বিষয় হচ্ছে, রাজধানীতে বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু জলাবদ্ধতার একটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। আর বৃষ্টিপাত যখনই 2-4 দিন ধরে কন্টিনিউ করে বা অব্যাহত থাকে, তখন কিন্তু ওই জলাবদ্ধতা তৈরি হয়। আর জলাবদ্ধতা তৈরি হলে রাজধানীতে কিন্তু যান চলাচলেও বিঘ্ন ঘটে। আর এ কারণে কিন্তু যেসব যাত্রীরা গণপরিবহনের যাওয়ার জন্য, বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা কিন্তু সহজেই গণপরিবহন পাচ্ছেন না। একই সঙ্গে তারা কিন্তু আমাদেরকে এই অভিযোগও করেছেন যে যেসব গণপরিবহন না পাওয়ার কারণে তারা কিন্তু সিএনজি অথবা রিক্সায়ও চেপে বিভিন্ন এলাকায় যেতে চাচ্ছেন। তবে সেসব ক্ষেত্রেও তাদের নাকি বাড়তি ভাড়া যোগ করা হচ্ছে বা বেশি ভাড়ার অভিযোগ করছেন আমরা যাত্রীরা। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে কি কারণে তাদের এই বৃষ্টির কারণে কি ধরনের সমস্যা হচ্ছে। আচ্ছা, একটু আপনি বলবেন, আপনি আসলে কোথায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং কতক্ষণ যাবত অপেক্ষা করছেন? আমি টঙ্গীতে যাব এবং 15 মিনিট ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাস পাচ্ছি না আসলে টঙ্গীর। আর যদিও পাই তাহলে দেখা যাচ্ছে গাড়ি ভরা উঠতে পারছি না। আর বৃষ্টির কারণে দেখা যাচ্ছে জ্যাম, রাস্তাঘাটে অনেক জ্যাম, প্রচুর জ্যাম, ওদিকে যাওয়া যাচ্ছে না সহজে আসলে। আচ্ছা দর্শক, আপনারা যেমনটা শুনতে পেলেন যে বৃষ্টির কারণে কিন্তু গণপরিবহন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এখানকার যারা যাত্রী রয়েছেন তারা। একই সঙ্গে যেসব গাড়ি পাচ্ছেন সেগুলোতেও কিন্তু অতিরিক্ত যাত্রী থাকার কারণে উঠতে পারছেন। আমরা আরো একজন যাত্রীর সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনি কোথায় যাবেন, কতক্ষণ যাবত অপেক্ষা করছেন? আমি 1 ঘন্টা যাব অপেক্ষা করছি। আমি যাব উত্তরায়।
উত্তরা গাড়ি আপনি কি বাস পাচ্ছেন না? না, বাস পাচ্ছি না। কেন, কি মনে হচ্ছে আপনার কাছে? বাস সিটিং করার কারণে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আরেকজন যাত্রী আমাদেরকে অভিযোগ করলেন যে বাস সিটিং করার কারণে, অর্থাৎ আপনি জানেন যে বাসের যে গেট লক সার্ভিস, এই কারণে অনেকে আবার বলছেন বাস পাচ্ছে না। তবে আসলে বিষয়টি হচ্ছে যে বিষয়টি আমরা সবসময় বলে থাকি যে বৃষ্টির সঙ্গে জলাবদ্ধতা আর জলাবদ্ধতার সঙ্গে যানজট, এই যে ত্রিমুখী সংকট, এটি কিন্তু নগরবাসী সবসময় ভোগান্তিতে পড়েন, আর এই কারণে অনেকেই আসলে সকালে বাইরে বের হয়ে এই ভোগান্তিতে পড়েছেন। আরেকটা বিষয় হচ্ছে আবহাওয়া অফিস কিন্তু যেমনটা আশঙ্কা করেছেন যে পুরো আষাঢ় মাস জুড়ে এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, সুতরাং যারা বাইরে বের হবেন তারা যেন প্রয়োজনীয় ছাতা এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বের হন, এই পরামর্শ থাকবে নগরবাসীর জন্য। আর এই ছিল আমার হাতে রাজধানীবাসীর বৃষ্টিজনিত দুর্ভোগের সবশেষ খবর। দর্শক, টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সেই খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার রাশেদ বাপ্পি। রাজধানীর গ্যান্ডারিয়ায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে 2 শিশুসহ একই পরিবারের 7 জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন জানান, গুরুতর আহতদের মধ্যে একজনের শরীরের 45%, একজনের 33% ও 2 জনের 25% পুড়ে গেছে। ভোর 4টার দিকে গ্যান্ডারিয়ার ঢাকা ঝাল কানগড়ে একটি টিন শেড বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে ছড়িয়ে পড়া গ্যাসের বিস্ফোরণে 4 জন দগ্ধ হন। বিস্ফোরণে টিন শেড ঘরটির ছাদ এবং দেয়াল ধসে পড়ে। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসেন। রাইজার রুমের ভিতরে বুঝছেন, ওই গ্যাস পাইপটা খালি লিক হইতো, পানি বেরাইতো, কইতাছি এরা গুরুত্ব করে না। ঘটনা হওয়ার সাথে সাথে পরে রুগীকে আমরা তাড়াতাড়ি করে 2টা অ্যাম্বুলেন্স করে নিয়ে রুগীকে এসে আমরা সাথে সাথে ভর্তি করে এখন চিকিৎসা অবস্থায় রাখছি। 7 জন রুগী আছে, তার মধ্যে সবারই ইনহেলেশন বার্ন আছে, মানে শ্বাসনালী পড়ে গেছে। কেউই আশঙ্কা মুক্ত আমি এই মুহূর্তে বলতে পারবো না। একটু যদি সবাই সচেতন হয়, প্রশাসন থেকে শুরু করে সবাই, তাহলে কিন্তু দুর্ঘটনা রোধ করা যায়। তা না হলে এই দুর্ঘটনা ঘটতেই থাকবে। দর্শক, রাজধানীর গ্যান্ডারিয়ায় গ্যাসের লাইন লিকেজ হয়ে শিশুসহ একই পরিবারের দগ্ধ 7 জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। সেখানে আছেন রিপোর্টার ইমদাদুল হক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ। অপলা, আমি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে 7 জন, একই পরিবারের 7 জন দগ্ধ হয়ে ভর্তি রয়েছেন রাজধানীর গেন্ডারিয়ার হালকানগর এলাকায়। আজ ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শরীফা নামে এক মেয়ে, তার বাবা, তার মা, তার খালা, তার নানি এবং তার ছোট ভাই, তারা সবাই দগ্ধ হন। এবং ডাক্তাররা যেটি জানিয়েছে যে এই ঘটনায় শরীফার বাবা সবচাইতে বেশি দগ্ধ হয়েছেন, শরীফ আহমেদ, তিনি 45% দগ্ধ হয়েছেন, এবং তার মা শাহিদা বেগম, তিনি দগ্ধ হয়েছেন 25%, এবং তার যে খালু আকবর, সেও 25% দগ্ধ হয়েছেন, এবং শরীফার যে নানি, তিনি দগ্ধ হয়েছেন 33%, এবং শরীফা নিজে দগ্ধ হয়েছে 8%, এবং তার যে আরেক খালা রয়েছে সে দগ্ধ হয়েছে 8%, এবং তার যে ছোট ভাই রয়েছে শুভ, সে দগ্ধ হয়েছে 2%। তো প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা এখানে এসেছিল, তাদের সাথে আমরা কথা বলেছি, এবং তারা যেটি জানিয়েছে যে ভোর 4টার দিকে এই ঘটনাটি ঘটে, এবং তারা চিৎকার শুনে তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, এবং তারা দেখে যে একই পরিবারের 7 জন দগ্ধ হয়ে আছে। তখন তারা 2টি অ্যাম্বুলেন্সে করে তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এবং এখানে এসে আমি তাদের সাথে, যারা ভুক্তভোগী আছে শরীফার সাথে এবং তার খালার সাথে শাহনাজ, তার সাথে আমি কথা বলেছি, এবং কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা জানিয়েছে যে তারা ঘুমের মধ্যে ছিল এবং তারা জানে না কিভাবে এই আগুনটি লেগেছে, এবং তারা ধারণা করছে যে গ্যাসের লিকেজ থেকে এই আগুনটি লেগেছে এবং তাতে তারা দগ্ধ হয়েছে। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর। অপলা। দর্শক, গ্যাসের লাইন লিকেজ হয়ে শিশুসহ একই পরিবারের দগ্ধ 7 জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে, এবং সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ইমদাদুল হক। চলে যাচ্ছি পরবর্তী খবরে। পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানকে সামনে রেখে 1.5 যুগ আগে প্রতিষ্ঠিত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এখন রাজধানীতে একেবারে নেই বললেই চলে।
শহরের বেশিরভাগ মানুষই জানে না সামাজিক অপরাধ দমনে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্বের এই ব্যবস্থা চালু হয় 17 বছর আগে। আর এখন যা আছে তাও আবার দুর্নীতিগ্রস্ত কিংবা অসাধু ব্যক্তিদের নিয়ন্ত্রণে বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশকে রাজনৈতিক সহ ভিন্ন কাজে ব্যবহার করার কারণেই জনগণের আস্থার অভাবে সামাজিক এই উদ্যোগগুলো কাজে আসছে না। আহমেদ সালেহিনের বিশেষ রিপোর্ট। পুলিশের সঙ্গে নাগরিকের দূরত্ব কমিয়ে সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে 1992 সালে ময়মনসিংহ জেলায় ও পরে 1994 সালে রাজধানীর কাফরুলে পরীক্ষামূলকভাবে চালু করা হয় কমিউনিটি পুলিশিং। এই উদ্যোগ সাড়া পাওয়ায় 2000 সালে সারা দেশে একযোগে চালু হয় এই পুলিশিং কার্যক্রম। জনগণ তার এলাকার সমস্যা ও এর কারণ চিহ্নিত করে সমাধানের জন্য পুলিশের সাথে যৌথভাবে কাজ করবে, এটাই ছিল এর প্রধান লক্ষ্য। কিন্তু এখন নগরীর বেশিরভাগ বাসিন্দাই জানেন না এমন কোনো ব্যবস্থা চালু আছে তাদেরই সুবিধার্থে। কমিউনিটি পুলিশ আমাদের এই এলাকার মধ্যে আমার চোখে পড়ে না যেখানে আছে। পুলিশের সঙ্গে আমাদের এই এলাকার যে জনগণের সঙ্গে যে একটা কিছু দূরত্ব আছে, কমিউনিটি পুলিশ থাকলে আমাদের এই দূরত্বটা কমে যাবে। কোনো অর্গানাইজেশন যে আছে এরকম নাই। চালুর 17 বছর পর সামাজিক এই উদ্যোগ এখন একেবারে ভেস্তে যেতে বসেছে স্থানীয় দুর্নীতি ও প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে। পরিচয় গোপন রাখার শর্তে এমনটাই বলছিলেন নগরীর থানা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা। এই কারণে জনগণের চাইতেছে এতটা এখানে প্রভাব কারণ আছে, বেশি একটা আছে, তারপরে লেনদেনে বেশি থাকে। তাদের সাথে একমত পোষণ করলেন খোদ রাজধানীর এক কমিউনিটি পুলিশিং কমিটির শীর্ষ নেতা। একেবারে যে মিথ্যা তা না, তা আমাদের এখানে এই জিনিসটা খুবই কম। উপর থেকে কিছু সিদ্ধান্ত চাপায় দেওয়ার চেষ্টা করা হয় যে আমার কাছে আপনার পছন্দের লোক আছে, দুইটা পক্ষ তো আসছে, বাদী বিবাদী এখানে আসে সমঝোতার জন্য। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সামাজিক এই উদ্যোগ হারিয়ে যাওয়ার কারণ কেবল সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাব। যারা এটা করছেন তাদের এখানে সদিচ্ছার অভাবও আমি বলবো, আবার রাজনৈতিকভাবে পুলিশকে বেশি ব্যবহার করা সেটার কারণেও বলবো। এই কাজগুলো এগোচ্ছেন। আপনি সেটাকে যদি জনবান্ধব করতে চান এবং পুলিশের সেবাটা মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাহলে পরে তো আপনার আইন পরিবর্তন করতে হবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কমিউনিটি পুলিশিং এবং পুলিশ পিপল পার্টনারশিপ। সাম্প্রতিক সময়ে কমিউনিটি পুলিশিং সম্পর্কে যেসব অভিযোগ এসেছে তা খতিয়ে দেখার পাশাপাশি এই কার্যক্রমকে এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুই একটি ক্ষেত্রে এরকম ব্যত্যয় হতে পারে, কিন্তু সেই বিষয়ে যদি আমাদের কখনো কেউ কোনো রকমের গোচরীভূত করে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করব। এবং জনগণের সহায়তা ছাড়া কখনোই কোনো পুলিশিং ব্যবস্থা কোনো সমাজেই কিন্তু কার্যকরী হতে পারে না বা পারবে না। পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠক সহ সামাজিক উদ্যোগগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। জনসম্পৃক্ততাটা প্রত্যেকটা জায়গাতে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নরসিংদীতে সবজি খেতে ব্যবহার হচ্ছে মাত্রা অতিরিক্ত কীটনাশক। কৃষি কর্মকর্তাদের পরামর্শ মানছেন না কৃষকরা। বিষাক্ত সবজি ফলনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে বলে তথ্য উঠে আসছে বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিবেদনে। নির্বাচনের আগে অর্থ পাচারের প্রবণতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক মনে করেন, কেন্দ্রীয় ব্যাংক, দুদক, এনবিআর এবং অ্যাটর্নি জেনারেল অফিস সমন্বিত উদ্যোগ নিলে অর্থ পাচারের প্রবণতা কমবে এবং পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব। তবে অর্থ প্রতিমন্ত্রী অর্থ পাচারের বাস্তবতা স্বীকার করলেও বলছেন, অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া অনেক জটিল। হরিপদ সাহার রিপোর্ট। সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন ব্যাংকস ইন সুইজারল্যান্ড 2016-তে দেখা যায় 2015 সালে সে দেশে বাংলাদেশিদের ব্যাংক হিসাবে অর্থ জমা বেড়েছে 19%। বর্তমানে যেখানে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5,500 কোটি টাকা। মে মাসের শুরুতে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনেও বলা হয় 14 সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 73,000 কোটি টাকা। দেশে নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আস্থার অভাব এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকার কারণেই অর্থ পাচার বাড়ছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আগে যদি আমরা 4 বিলিয়ন বা 5 বিলিয়ন যেত, তার থেকে এখন আরো 20% বেশি এবছর গিয়েছে। আগামী বছর সামনে আরো ইলেকশন, আরেকটা স্পাইক তো হবেই, কাজে আরো হয়তো 30-40% মতো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এটা বড় রকমের আভ্যন্তরীণ রক্তক্ষরণ। পর্যবেক্ষকরা অর্থ পাচারের মাধ্যম হিসেবে 3টি প্রধান পথকে দায়ী করেন।
যার মধ্যে আছে আমদানিতে ওভার ইনভয়েসিং, অর্থাৎ প্রকৃত মূল্যের চেয়ে পণ্যের দাম বেশি দেখিয়ে অর্থ পাঠানো, রপ্তানিতে আন্ডার ইনভয়েসিং বা পণ্যের দাম প্রকৃত মূল্যের চেয়ে কম দেখিয়ে বাকি অর্থ বিদেশে রাখা এবং প্রবাসীদের অর্থ পাঠাতে হুন্ডির ব্যবহার। অর্থ পাচারের হ্রাস টেনে ধরতে সরকারকে সংশ্লিষ্ট দেশের সাথে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন টিআইবির এ কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দ্বিতীয় হচ্ছে দুর্নীতি দমন কমিশন, তৃতীয় হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এবং চতুর্থ হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস। এই চারটি প্রতিষ্ঠান যদি যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, বাংলাদেশ থেকে যে পাচারকৃত অর্থ একদিক থেকে যেটা ফিরিয়ে আনা সম্ভব, অন্য দিক থেকে প্রতিরোধ করা সম্ভব। মানুষের কাছে কিন্তু এই বার্তাটা এখন যাচ্ছে না যে আমি অর্থ পাচার করলে ধরা পড়ে আইনের চোখে শাস্তি পাওয়ার, আবার অর্থ হারানোর সম্ভাবনা আছে। অর্থ পাচারের বিষয়টি স্বীকার করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব উন্নয়নশীল দেশেই এই সমস্যা প্রকট। ঘরের মধ্যে যতক্ষণ ডাকাতরা আছে বা চোরেরা আছে ধরে আটকাতে পারি, সেটা স্ট্রেংথ। যখন ওখানে চলে যায় তখন সে ওই আইনের আওতায় চলে গেছে। আমি যদি গিয়েও বলি এখন সুইস সরকারকে যে এই টাকা এই নিয়ে আসছে আমাকে দাও ফেরত, তারা দিবে না, তাদের আইন আছে। তারপরে দাঁড়ান দেখি কি ব্যাপার, এইটা অর্গানাইজড, মাসের পর মাস বছর পর বছর কাটবে, আপনি ক্লিয়ার করতে পারবেন না। 2019 সাল থেকে সুইস ব্যাংকগুলোর তথ্য পেতে চুক্তি করার পর সেদেশে ভারতের অর্থ পাচারের প্রবণতা কমেছে, যা বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। সকাল 6:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদর উপজেলার মোল্লাচরের উদ্দেশ্যে জঙ্গি আস্তানার সন্ধানে যাত্রা শুরু করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানায়, ক্রমান্বয়ে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার 165টি চরে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালানো হবে। গোয়েন্দা তথ্য আছে যে চর এলাকায় হয়তো জঙ্গিদের কোনো তৎপরতা থাকতে পারে, সেই এরকম সত্যিকার আছে কিনা সেই বিষয়টা আমরা ব্লক রেট দিব। যদি এই ধরনের কোনো আস্তানা থাকে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কম শুল্কে চাল আমদানি হলেও তেমন প্রভাব পড়েনি দামে। চাল আমদানিকারকদের অভিযোগ, বাংলাদেশের শুল্ক কমানোর সিদ্ধান্তে চালের দাম টন প্রতি $35 বাড়িয়ে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এ কারণে দেশের বাজারে এখনো সহনীয় পর্যায়ে দাম কমছে না। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের খোলা বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে গত 20 জুন চালের আমদানি শুল্ক 28% থেকে কমিয়ে 10% নির্ধারণ করে সরকার। সেই সাথে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয়। এতে প্রতি কেজি চালের দাম 6-7 টাকা কমবে, এমনটা আশা প্রকাশ করা হয় সরকারের পক্ষ থেকে। তবে বাস্তবে চালের দাম কেজিতে কমেছে 3 টাকা। হিলি স্থলবন্দরে আমদানি করা প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 39 টাকা, আর চিকন চাল বিক্রি হচ্ছে 41 টাকা কেজি দরে। এখন ডিউটিটা সরকার যেহেতু কমালো, আমরা জানলাম যে 6 টাকা পার কেজিতে কমে যাবে, কিন্তু বাজারে এসে দেখতেছি আমরা 6 টাকা পাচ্ছি না। গভর্নমেন্ট আমাদের সুচিন্তা করলো যে 6 টাকা কেজিতে কমালাম, কিন্তু ইন্ডিয়ালায় এখন 6 টাকা কেজিতে বাড়াই দিছে। আমরা আসলে খুব বিব্রত অবস্থায় আছি। দেশীয় চাল আমদানিকারকদের অভিযোগ, বাংলাদেশে চালের আমদানি শুল্ক কমিয়ে দেওয়ার খবরে চালের দাম বাড়িয়ে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা। প্রতি টন চাল $390 পরিবর্তে আমদানি করতে হচ্ছে $425। দিন যাচ্ছে $5 $7 করে প্লাস করতেছে। এখন যে পজিশন দাঁড়াইছে সোনা চাউল এখানে আছে আমাদের প্রেজেন্ট হলো কর্তা পড়তেছে 39 টাকা। আগে ছিল $390 আমরা কিনতাম, এখন বর্তমান পরিস্থিতি $410, $20, $30 দাম চাচ্ছে। সরকার পুরা চালের উপর থেকে মানে শুল্ক প্রত্যাহার করে নিলে পরে চালের দাম 35 থেকে 36 টাকা বা 37 টাকার মধ্যে থাকবে। চালের আমদানি শুল্ক কমার পর হিলি স্থলবন্দর দিয়ে গত 7 কর্মদিবসে ভারত থেকে 21,280 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সময় সংবাদ, হিলি। নরসিংদীতে প্রায় সব ধরনের সবজি খেতে মাত্রা অতিরিক্ত কীটনাশক ব্যবহার করছেন কৃষকেরা। তাদের অজ্ঞতা ও কীটনাশক কোম্পানিগুলোর অসম প্রতিযোগিতার কারণে দিনের পর দিন বেড়েই চলছে কীটনাশকের ব্যবহার। কৃষি কর্মকর্তাদের পরামর্শ মানছেন না অনেকে। এতে করে বিষাক্ত এসব সবজি ফলনে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
প্রতি বছরই সবজি খেতে নানা রকম পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হন নরসিংদীর কৃষকেরা। ফলে ফসলের কাঙ্ক্ষিত ফলনে তারা বাড়িয়ে দেন কীটনাশকের ব্যবহার। কৃষকরা জানান বেগুন, কাঁকরোল, শসা, বরবটি, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা সহ প্রায় সব ধরনের সবজি খেতে প্রয়োগ করা হয় কীটনাশক। পোকার আক্রমণ শুরু হলে সঙ্গে সঙ্গে কীটনাশক প্রয়োগ না করলে ক্ষেত জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষতিকারক পোকা। এতে ফসল রক্ষার জন্য নিজস্ব অভিজ্ঞতা থেকেই কীটনাশক মাত্রাতিরিক্ত ব্যবহার করেন কৃষকেরা। যে ওষুধটা ব্যবহার করি এই ওষুধটা একদিন বদ্ধ ব্যবহার করুন লাগতেছে, আগে 3 দিন বদ্ধ ব্যবহার করুন লাগছে, মানে আর এই কার্যক্রমটা এরকম পাই না আর কি। ফুকে কাটিয়ে লাইতেছে, এনটা মনে করেন পাতা কুকড়ে যাইতেছে গা, এনটা এই বীজ দিয়ে সেই বীজ দিয়ে কিছু কাজ হইতেছে না। ওষুধের পাওয়ার কমাই লেছে, এখন আগের চেয়ে অনেক বেশি ওষুধ ব্যবহার করা লাগে। সবজি টিকে না, ইয়ারি কাকরোল, করলা, বেগুন, শসা এগুলি নষ্ট হয়ে যায়। সবজিতে ব্যবহৃত কীটনাশক বা বিষ খাবারের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে নানা রোগ ও প্রতিক্রিয়া তৈরি করে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় বলে জানান এই চিকিৎসক। লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ আক্রান্ত হতে পারে, তার কিডনি বিকল হয়ে যেতে পারে এবং সবচেয়ে মারাত্মক বা ভয়াবহ যেটা সে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া আক্রান্ত হতে পারে। তবে কৃষি বিভাগ বলছে কীটনাশক ডিলারদের অসম প্রতিযোগিতায় পড়ে না বুঝে কৃষকেরা অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করে থাকেন। ডিলারের কাছে গেলে তখন তারা বিভিন্ন রকমের প্রেসক্রিপশন দেয়, যেটা কৃষকের উপকার না হয় অনেক সময় ক্ষতির কারণ হয়। অতিরিক্ত যে কীটনাশক ব্যবহার করে সেটা যাতে ব্যবহার না করে তার জন্য প্রতিনিয়ত আমার উপসহকারী কৃষি অফিসাররা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে নরসিংদী জেলার 6টি উপজেলায় 15,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে সবজি চাষ করা হয়। সময় সংবাদ, নরসিংদী। সন্ত্রাস, উগ্রবাদ এবং সহিংসতা দমনে একমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল জেরুজালেমে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এই অঙ্গীকার ব্যক্ত করেন। মোদী বলেন, ভারত এবং ইসরায়েলের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে সন্ত্রাসবাদ অন্যতম। অর্থনৈতিক প্রবৃদ্ধি, একই সঙ্গে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া পানি, কৃষি, বিদ্যুৎ, বিজ্ঞান, শক্তিশালী প্রযুক্তি খাত ও এর উন্নয়নে দুদেশ আরও গভীরভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এর আগে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে 3 দিনের সফরে ইসরায়েলে যান নরেন্দ্র মোদী। মানবিকবোধ এবং নাগরিক অধিকার সম্পর্কে সচেতন প্রত্যেকেরই উচিত সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং সব ধরনের সহিংসতার বিরুদ্ধে যে কোনো মূল্যে প্রতিরোধ গড়ে তোলা। শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় ইসরায়েলের সঙ্গে আমরা অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে চাই। উত্তর কোরিয়ার পর এবার যুক্তরাষ্ট্র স্বীকার করে নিয়েছে পিয়ংইয়ং এর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আলাস্কায় আঘাত হানতে সক্ষম। বিষয়টিকে ওয়াশিংটনের জন্য বড় ধরনের হুমকি উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি সভার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর যুক্তরাষ্ট্র এই আহ্বান জানালো। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপত্তা পরিষদের সব দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, এটি তাদের জন্য বড় ধরনের হুমকি। যুক্তরাষ্ট্র কোনোভাবেই উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রধারী হয়ে ওঠা মেনে নেবে না। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি বন্ধে একসঙ্গে কাজ করতে একমত হয়েছে চীন ও রাশিয়া। মস্কোতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র, পরমাণু কর্মসূচি বন্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াও কোরীয় অঞ্চলে যৌথ সামরিক মহড়া বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন পুতিন। উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়ে বলে জানায় দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ। পিয়ংইয়ং এর বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক আচরণের অভিযোগ এনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাপান। যুক্তরাষ্ট্রের 241তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। 1776 সালের 4 জুলাই দীর্ঘ বিপ্লব এবং যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে আজকের যুক্তরাষ্ট্র। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে জন্ম হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। এরপর থেকে প্রতি বছর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে মার্কিনীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।